বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে তিস্তার প্রবাহ, পানিবন্দী 10 সহস্রাধিক পরিবার, পদ্মায় পানি বেড়ে রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত। উদ্ধার হচ্ছে ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর, আগের অবস্থানে ফেরানোর উদ্যোগ, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট। পাম তেলের দাম কমলেও খুচরা পর্যায়ে প্রভাব নেই, ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করতে উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষি গবেষকদের। এবং নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দিচ্ছে সরকার, আগামী বছর থেকে বিমান ভাড়া আরও কমানো হবে জানালেন ধর্ম উপদেষ্টা। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। ভারী বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে 10 সহস্রাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। সকাল 9টায় লালমনিরহাটের দুয়ানিতে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানির বিপদসীমা 52.15 মিটার দেখা যায়। এদিকে তিস্তা ব্যারেজের 44টি জল কপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে আরও জানাতে লালমনিরহাট থেকে যোগ দিবেন সহকর্মী সুমন খান। সুমন, জেলার নিম্নাঞ্চলে এই মুহূর্তের কি পরিস্থিতি দেখছেন সেটি জানতে চাই আপনার কাছে। যেমনটি বলছিলেন যে গত 2 দিনের টানা ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে যে পানি বেড়েছে এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল কিন্তু পানি 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলে কিন্তু আজ সকাল 6টায় 11 সেন্টিমিটার এবং সকাল 9টায় 15 সেন্টিমিটার এবং দুপুর 12টায় পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে দুপুর 12টায় কিন্তু 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড কিন্তু এই পানি নিয়ন্ত্রণের জন্য যে ব্যারেজের যে সবকটি গেট খুলে কিন্তু তারা পানি নিয়ন্ত্রণ করছে, পাশাপাশি যে ভাঙ্গনগুলো দেখা দিবে বা পানি নিয়ন্ত্রণের জন্য তারা কিন্তু জিও ব্যাগও প্রস্তুত রেখেছে, যাতে করে যে কোথাও ভাঙ্গন সৃষ্টি হলে সেটা প্রতিরোধ। তাদের মোট কথা যে তারা পানি নিয়ন্ত্রণের জন্য তো প্রস্তুতি রেখেছে। এবং পাশাপাশি যে আমরা যেটি দেখেছি সকাল থেকে যে বানভাসীরা কিন্তু নিদারুণ কষ্টে রয়েছে। তারা কষ্টের কারণ একটাই হচ্ছে যে তারা কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে, বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চল যেটি নিম্ন অঞ্চল, সেই নিম্ন অঞ্চলগুলো কিন্তু প্লাবিত হয়ে ঘরে পানি ঢুকেছে। তারা কিন্তু এখনো পর্যন্ত অনেক পরিবার এখনো শুকনো খাবার তাদের কাছে পৌঁছায় নাই, হয়তো যোগাযোগ ব্যবস্থার কারণে। আমরা দেখেছি যে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তারা তারা কিন্তু প্রতিটি উপজেলায় আশ্রয় কেন্দ্র রয়েছে, তাদেরকে কিন্তু নিরাপদে সরে আনার জন্য তারা চেষ্টা করছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে তাদের নিয়ে কিন্তু বিপাকে পড়েছে বানভাসীর সুপেয় পানি, অর্থাৎ যে খাবার পানি, বিশুদ্ধ পানিরও কিন্তু সংকট দেখা দিয়েছে। গত 3 দিন ধরে যে বন্যা, এই বন্যার পানিতে তলিয়ে থাকার কারণে কিন্তু যে ডায়রিয়া, নিউমোনিয়া সহ নানান রোগে কিন্তু ভুগছে এই তিস্তা পাড়ের মানুষ, এবং সেই সাথে কিন্তু পানিবাহিত রোগেও কিন্তু তারা ভুগছে। তো আমি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। জেলা প্রশাসক আমাকে সকালে যেটি আমি তথ্য ওনার কাছ থেকে পেয়েছি, উনি কিন্তু যেটি আমাকে জানিয়েছে যে আসলে এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং ইউনোদেরকে জানিয়েছেন তারা যেন বানভাসীদের সব সময় খোঁজ খবর রাখে, তাদের জন্য কোনো অসুবিধা না হয়। ত্রাণ বরাদ্দের সকল প্রক্রিয়া শেষ হয়েছে, হয়তো ইতিমধ্যে তারা বানভাসীদের মধ্যে ত্রাণ বিতরণ করবে। তো আমার কাছে সব মিলিয়ে তিস্তা পাড় থেকে বন্যার সর্বশেষ খবর এই ছিল। জি সুমন খান, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে সবশেষ খবর জানানোর জন্য। রাজশাহীতে বিপদসীমার কাছাকাছি পদ্মার পানি, এতে নদী তীরবর্তী নিচু এলাকা এবং বিভিন্ন চর প্লাবিত হয়েছে, ফলে নিরাপদ আশ্রয়ে শহরমুখী হচ্ছে বহু মানুষ। এ অবস্থায় টি বাঁধে জনসমাগম নিষিদ্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মেহেদী হাসান শ্যামলের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন।
রাজশাহী পয়েন্টে পদ্মার পানির বিপদসীমা ধরা হয় 18.5 মিটার। বর্তমানে মাত্র 60 সেন্টিমিটার নিচ দিয়ে প্রভাবিত হচ্ছে পানি। গেল মাসের শেষ দিক থেকেই বাড়ছে পদ্মার পানি, যা অব্যাহত আছে। পদ্মা পাড়ের বিভিন্ন চর প্লাবিত হওয়ায় বেশিরভাগ মানুষ লোকালয়ে আশ্রয় নিয়েছে। বিশেষ করে জেলার গোদাগাড়ী উপজেলার চর আশারিয়াদহ, প্রবারচর খিদিরপুর ও বাঘার চকরাজারপুর চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তাতে পদ্মার দুই পারে দেখা দিয়েছে ভাঙন। বেশি ডুবি গেলে চলে যেতে হয়ে পড়ে, ওই পাশে থাকতে হবে কোন জায়গাতে। কিছু জায়গায় যারা আছে তাদের তো অসুখ, মানে এখন বন্যার কারণে অসুবিধা হচ্ছে। সবই সমস্যা, মাঠঘাট ডুবে গেছে, এখন বাড়ি করে পানি চলে এসেছে। গরু বাছুরের কষ্ট, মানুষের খাওয়া তো একবার না খেলে দুই না খেলে একবার খেয়ে থাকা যায়। আতঙ্কের বিষয়, পানি মানুষের সমস্যা, ক্ষতিগ্রস্ত হয়েছে, গরু ছাগল থাকার বাসস্থান ভাসে গেছে। এই অবস্থায় শহর রক্ষাবাদ ও টিবাদ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহ সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। পদ্মার যে রিলেটেড আপনার হচ্ছে শহর রক্ষা বাঁধ এবং অন্যান্য যে রাজশাহী জেলার যে বাঁধগুলো আছে পদ্মার তীরবর্তী, সেই বাঁধগুলোতে নিয়মিত মনিটরিং করতেছি। পানির যে লেভেল, সেই আশঙ্কা বিবেচনায় আমরা বর্তমানে ওখানে প্রবেশাধিকার একটু আপনার সংরক্ষিত করেছি, যেহেতু আপনার হচ্ছে স্ট্রাকচারের সেফটি প্লাস হচ্ছে জনগণের সেফটি। রাজশাহীতে সবশেষ 2013 সালে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে, এবারও সেই আশঙ্কা করা হচ্ছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযানে নেমেছে প্রশাসন। পাথর বোঝাই ট্রাক আটকে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। বুধবার মধ্যরাত থেকে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। এদিকে অভিযানের পর জব্দকৃত পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। শিপার চৌধুরীর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র সিলেটের ভোলাগঞ্জের পাথর লুটপাটে মরুভূমিতে পরিণত হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্র। বর্তমানে লুণ্ঠিত পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযানের পর জব্দকৃত পাথর পুনরায় প্রতিস্থাপনের কাজ শুরু হয়েছে। পরে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জে যৌথ বাহিনীর চেকপোস্টে সবসময় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মহাসড়কেও চলছে তল্লাশি অভিযান। এমন লুটপাটের ফলে স্থানীয়দের এবং পর্যটকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। সাদা পাথর বলতে কি নাই কিছু, এখানে হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। পাথরগুলো আর নাই, আগে যে সৌন্দর্যটা ছিল, আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। এই জায়গায় আসছিলাম সাদা পাথর ভোলাগঞ্জ, সেই সময় প্রচুর পাথর ছিল, সৌন্দর্য অনেক ছিল। বর্তমানে দেখা যাচ্ছে যে প্রচুর পাথর লুটপাট হয়ে যেতেছে পারে, ভোলাগঞ্জের সৌন্দর্য হারিয়ে যেতেছে। আছে সরকার আর কি একটু দৃষ্টি করুক, একটু নজর দেখ, যেন মানুষ আর বাইরে আসবে। এটা আমাদের দেশেরই সুনাম, আমাদের দেশের সম্পদ। দুদকের একটি টিম সাদা পাথরে সরেজমিনে পরিদর্শন করেছে। এই লুটপাটের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তারা কাজ করে যাচ্ছেন বলে জানান দুদকের উপপরিচালক। মূলত স্থানীয় প্রশাসনের কাছ থেকে তো মানে ভৌগোলিকভাবে খুবই কাছে, যেটা আমাদের অফিস থেকে কিন্তু ভৌগোলিকভাবে অনেক দূরে আর কি। সুতরাং স্থানীয় প্রশাসন কে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরও অন্যান্য যারা যেসব মানে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের ভূমিকা ছিল বলে আমি মনে করি। ইসিএভুক্ত স্থানগুলো রক্ষায় প্রশাসন তৎপর রয়েছে বলে জানান জেলার প্রশাসক, তবে প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ। তাদের সাথে আমাদের মিটিং হয় নিয়মিত, আমরা প্রতি 3 মাসে মিটিং করার কথা একটা ইসিএভুক্ত এলাকা নিয়ে। আমরা সেটা সময় কমিয়ে নিয়ে এসেছি, প্রায় প্রতি মাসে আমরা এখন সভা করছি তাদের সাথে। তাদের আমরা উপদেশ বা যেগুলো তাদের পরামর্শ আছে সেগুলো আমরা নিচ্ছি। একই সাথে আমাদের এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের বিশেষজ্ঞদের আমরা সেই কমিটিতে অন্তর্ভুক্ত করেছি, তাদের কথাবার্তা আমরা নিচ্ছি আর কি, সেই অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করছি। তবে ওই সব ক্ষেত্রে একই জিনিস, যে একটু সময় দিতেও একটু সময় লাগবে, তবে আমরা এটা একটা পজিটিভ অ্যাপ্রোচের দিকে যাচ্ছি। অন্যদিকে পাথর লুটপাট বন্ধে প্রশাসনের অভিযান, মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে বলে জানান কোম্পানিগঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা। গতকাল অভিযান হয়েছে, রাতে অভিযান চলছে, আমাদের পুলিশের ছিল, গতকাল টাস্ক ফোর্সের অভিযান চলছে। আমার মনে হচ্ছে যে সর্বশেষ যে আমি সংবাদ পেলাম যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। প্রাকৃতিকভাবে ধলাই নদের উৎসমুখে ভেসে আসা পাথরে প্রায় 5 একর জায়গা জুড়ে তৈরি এই স্থানটি পর্যটন স্পট হিসেবে গড়ে উঠেছিল। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। সিলেটে সাদা পাথর লুটের ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হাইকোর্টের রিটের শুনানি রোববার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মীর কে এম নুরুন নবী রিটটি দায়ের করেছেন। রিটে ঘটনা তদন্ত করে 15 দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব ছাড়াও পরিবেশ সচিব, আইজিপি, সিলেট জেলা প্রশাসক সহ 10 জনকে এতে বিবাদী করা হয়। ফ্যাসিবাদ পুনর্বাসনে ষড়যন্ত্র চলমান বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে এই অভিযোগ করেছেন তিনি। বলেছেন, নির্বাচন ছাড়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না। আর নির্বাচন বানচালের ষড়যন্ত্রের মধ্যেই তিনি ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছেন বলেও মন্তব্য করেন শামসুজ্জামান দুদু। জনগণের প্রত্যাশা ফেব্রুয়ারিতেই নির্বাচন, তাই এটি বানচালের কোনো সুযোগ দেয়া হবে না। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা। গণহত্যার বিচার এবং টাকা ফেরত আনা এটা একটা চলমান প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে। যারা আরব্ধ কাজ বিচারকে এগিয়ে নিয়ে যাবে, লুণ্ঠিত অর্থকে দেশে ফিরিয়ে আনবে, প্রয়োজনীয় সংস্কার চলমান থাকবে, এটাই সবথেকে বড় কাজ। সরকার পাম তেলের দাম কমালেও তার প্রভাব নেই বাজারে। এমনকি দীর্ঘদিনের অভ্যাসের কারণে মানুষের প্রথম পছন্দ সয়াবিন তেল। ফলে দাম কম হলেও বাড়ছে না পাম তেলের চাহিদা। কৃষি গবেষকরা বলছেন, ভোজ্য তেলের বাজারে স্থিতিশীলতা আনতে দেশীয় উৎপাদন বাড়ানোর বিকল্প নেই, কারণ আমদানি নির্ভর হলে বাজার নিয়ন্ত্রণ কঠিন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। আন্তর্জাতিক বাজারে পাম তেলের দাম পড়ে যাওয়ায় কমানো হয়েছে দেশের বাজারেও। মঙ্গলবার প্রতি লিটার তেলের দাম 169 থেকে নামিয়ে নির্ধারণ করা হয় 150 টাকায়। যদিও 19 টাকা দাম কমার তেমন প্রভাব নেই বাজারে, বিক্রি হচ্ছে 160 টাকা করে। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে এই দামেই বিক্রি হচ্ছে। সরকারের রেটের টাকা 8 টাকা 10 টাকা কমে গেছে। এখনো কমের মাল এখনো আসে না বাজারে, আমরা কমাল পাই না। আমাদের 58 টাকা কিনা পরে আমরা 60 টাকা বিক্রি করি। 150 টাকা হিসাবে 204 লিটারে আসে 30,600 টাকা, আমরা 29,200 টাকা বেচতেছি আগে থেকে। এদিকে 2 বছর আগেও সয়াবিন তেলের লিটার ছিল 100 টাকা, কিন্তু দফায় দফায় বেড়ে এখন তা দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে ভোজ্য তেলের সরবরাহ ও চাহিদা পর্যবেক্ষণ করে থাকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি। সংস্থাটির শঙ্কা, পাম তেলের মূল্য হ্রাসের সুযোগে অতিরিক্ত মুনাফার লোভে অসাধু ব্যবসায়ীরা সয়াবিন তেল হিসেবে বিক্রি করতে পারে। এক্ষেত্রে সতর্কতা জরুরি। দেশে সূর্যমুখী তেলের দাম 370 টাকা, সরিষা 230 থেকে 300 আর রাইস ব্র্যান্ড 250 টাকা। তুলনামূলক কম হয় সয়াবিনেই অভ্যস্ত মানুষ, তাই পাম তেলের অল্প পরিমাণ দাম কমায় বাজারে এর চাহিদা কতটা বাড়বে তা নিয়ে শঙ্কা থাকছেই। এখন পর্যন্ত আমরা কম পাইনি, আগে 160 এখন 160। যারা নিম্ন আয়ের লোক তারা ওইটা তো ওইভাবে নিতে পারে না। কৃষি গবেষকরা বলছেন, ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণ না হলে বাজারে স্বস্তি ফিরবে না। সয়াবিন, সরিষা, সূর্যমুখী সহ সব তেল আমদানি নির্ভর হওয়ায় জটিলতা দিন দিন বাড়ছে। তিল, তিসি থেকে শুরু করে আমাদের সরিষা আছে এবং আমাদের একটা নতুন ফসল হচ্ছে পেরিলা ফসল আছে। এই ফসলের তেলগুলো যদি আমরা সমান তালে যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমাদের নির্ভর করতে হবে না ইম্পোর্টের সয়াবিনের উপরে। ডিএ যদি প্ল্যান করে যে আমরা এই সিজনে এই ফসলগুলো করব এবং তার মাঝে তেল ফসলগুলো ঢুকে যাবে, তাহলেই দেখবেন রেগুলেশন তৈরি হবে আমাদের, আর বিদেশ থেকে আমদানি নির্ভর সয়াবিনের উপরে আমাদের থাকতে হবে না। এক্ষেত্রে তেল ফসল আবাদ বাড়ানোর পরামর্শ এই গবেষকের। সরিষার তেল অথবা তিল, তিসি এগুলো কিন্তু আমাদের উৎপাদন বাড়িয়ে দিলেই কিন্তু আমরা দেশেই আমাদের যে তেল প্রয়োজন আছে সেগুলো আমরা মিট করতে পারবো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে 3 দিনের হজ ও উমরা মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে উল্লেখ করে তিনি বলেছেন, 2026 সাল থেকে এই বিষয়টি কঠোরভাবে মনিটরিং করা হবে। এবারের হজ ও উমরা মেলা বসছে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে। মেলা চলবে প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। সৌদি ডেডলাইন মেনে যারা অগ্রসর হয়েছেন, উনি বলছেন আমি আমার পক্ষ থেকে তাদের একটা সার্টিফিকেট দেব। আর যারা নামমাত্র এজেন্সি, একজন লোক পাঠায়, 2 জন লোক পাঠায় অথবা পাঠায় না, 3 বছর যাবৎ পাঠায় নাই, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে। আমরা এদেরকে মাইনাস করতে চাই,
কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন, আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না, এটা আমরা বিব্রত হই। নদী সংস্কারের প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে নাটোরের বনপাড়া পৌর প্রশাসকের বিরুদ্ধে। পাওয়ার অনুমতি ছাড়াই পানি নিষ্কাশনের নামে বড়াল নদী কেটে ড্রেন করা হচ্ছে। এতে অস্তিত্ব সংকটে পড়ছে নদী, হারাচ্ছে গতিপথ। অনুমতি না নিয়েই কাজ করার কথা বললেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। মিজানুর রহমানের প্রতিবেদনে তাহসিন তারিনের আরেকটি রিপোর্ট। নাটোরের বনপাড়া পৌরসভার জলাবদ্ধতা নিরসনে বড়াল নদীর প্রায় 5 কিলোমিটার অংশ পাওবো ও নদী কমিশনের অনুমতি না নিয়েই নামমাত্র খনন করা হচ্ছে। পৌরসভার এই ধরনের সংস্কারের কারণে নদীটি বর্তমানে নালায় পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। ড্রেনেজ ব্যবস্থার নামে বনপাড়া এই যে নদীটা আছে, নদীটাকে সম্পূর্ণ মেরে ফেলানো হচ্ছে। আমরা নদী হিসাবেই এটাকে দেখতে চাই, আমরা কোনো ক্যানেল হিসাবে এটাকে দেখতে চাই না। এখানে যেহেতু ঘটনাক্রমেই হোক আর বা যে কোনো চক্রেই হোক, নদীর দুই ধারে বস্তি গড়ে উঠেছে। এই বস্তির মানুষেরও যেন সুব্যবস্থা হয় এবং এই নদীটাও যেন আবার প্রাণ ফিরে পায়, এটাই আমার দাবি। পৌরসভার উপসহকারী প্রকৌশলী জানান, শহরে জলাবদ্ধতা নিরসনে বড়াল নদীটি সংস্কার করা হচ্ছে। বড়ালকে যে হালকা সংস্কার বা হচ্ছে মানে পানি চলাচলের যে অবাধ, যেটা বাধাপ্রাপ্ত হয়ে আছে, এইটা যাতে সচল থাকে, এজন্যই আমরা এই কাজটুকু করছি। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদী খনন বিষয়ে পৌর কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অনুমতিপত্র নেয়নি। বড়াল যে খনন করার ক্ষেত্রে আমাদের কাছ থেকে অফিসিয়ালি কোনো অনুমতি নেওয়া হয় নাই। আর যেটা নদী খননকৃত মাটি, এটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটি নিলাম অথবা সরকারি কাজে ব্যবহার করা যেতে পারে। 6.92 বর্গ কিলোমিটার আয়তনের বনপাড়া পৌরসভায় প্রায় 30,000 লোকের বসবাস। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চান শিকারী সীমান্তে ভারত থেকে পুশিন করা 13 জনকে আটক করেছে বিজিবি। ভোর 5টার দিকে তাদের আটক করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানিয়েছেন, ভোলাহাট ইউনিয়নের চান শিকারী বিওপির কাছ দিয়ে 13 জনকে পুশিন করে বিএসএফ। পরে চান শিকারী বিওপির টহল দল তাদের আটক করে। সময়ের পালাবদলে হারিয়ে যাচ্ছে রূপগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের নৌকা শিল্প। বর্ষা মৌসুমে একসময় যে নৌকার হাট জমে উঠত, আজ তা বিলুপ্তির পথে। ঐতিহ্যবাহী এই শিল্পের সঙ্গে জড়িতরা অভাব অনটনে এখন আর ভালো নেই। কাঠের নৌকা শিল্পকে টিকিয়ে রাখতে কম সুদে ঋণ সহায়তার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাত্তার আলী সোহেলের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কয়েক দশক আগেও নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল, ভোলানাথপুর, কায়েতপাড়া, রূপসী, কাঞ্চন, তারাবো ও মুড়াপাড়া এলাকায় বর্ষা এলে নানা হাটে কাঠের নৌকার জমজমাট বেচা কেনা হতো। সময়ের পরিক্রমায় নৌকার হাট আর তেমন বসে না, কমে গেছে ক্রেতার ভিড়ও। একসময় রূপগঞ্জ ও ডেমরার আশেপাশের গ্রামগুলোতে বর্ষা শুরুর আগেই তৈরি হতো অসংখ্য নৌকা। চাহিদা থাকায় অনেকেই এই পেশাকে জীবিকার প্রধান উৎস হিসেবে গ্রহণ করেছিলেন। আগে এক মৌসুমে যত নৌকা তৈরি হতো, এখন তার 1/3 হয় না। ভালো নেই এ শিল্পের সঙ্গে জড়িতরা। নৌকায় এখন বিকে না, রাস্তাঘাট হয়ে গেছে, যার ফলে আমরা খুব করুণ অবস্থায় আছি। আগে বানাইতাম মনে হয় আপনার 20টা প্রতি সপ্তাহে, এখন 5টাও বানাই না, কারণ বেচা বিক্রি নাই। এখন বর্তমানে খাল বিল বইরা সম্পূর্ণ নষ্ট করে ফেলাইতেছে বড় বড় কোম্পানি ঢুকিয়া। আমাদের এই নৌকার ঐতিহ্য ব্যবসাটা একবারে বিহীন হয়ে যেতেছে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে কম সুদে ঋণ সহায়তার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই পেশাটাকে আমাদের ঐতিহ্যের স্বার্থেই বাঁচিয়ে রাখা উচিত। আমাদের এই রূপগঞ্জে এবং ঢাকার ওপাশে ডেমরার সাইডে অনেক নৌকা তৈরি হয়, তো আমরা সেটি খোঁজ খবর পেয়েছি। আমরা উপজেলা থেকে তাদেরকে স্বল্প মূল্যে আমরা কিন্তু স্বল্প ঋণে আমরা ঋণ প্রদান করে থাকি। আমাদের কাছে যদি ওনারা আসেন, অবশ্যই আমরা ঋণের ব্যবস্থা করে দিব। নৌকা শিল্প শুধু একটি ব্যবসা নয়, এটি একটি ঐতিহ্য। এই শিল্পের সাথে জড়িত আছে এখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং ইতিহাস। তাই এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। আফরিন পপি, মোহনা সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টাঙ্গাইলে আখের বাম্পার ফলন হয়েছে। তাই
আখ কাটা ও বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর জেলায় 450 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। টাঙ্গাইলের বড়ুহাট, সোনার, বেলতাসরাই, পোড়াবাড়ি এলাকায় আখের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় এই বছর আখ চাষে ব্যাপক সাফল্য এসেছে। পাইকাররা ক্ষেত থেকে কিনে নিয়ে সরবরাহ করছেন দেশের বিভিন্ন প্রান্তে। তাতে পরিবহন খরচ না হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। প্রতি পিস আখ 30 থেকে 40 টাকা, আর প্রতি গ্লাস আখের রস বিক্রি হয় 10 থেকে 20 টাকা। কম খরচে বেশি লাভ পাওয়ায় আখ চাষে ঝুঁকছেন কৃষকরা। আমরা আবাদ করি, পাইকার রাখা থেকে নিয়ে যায়। বেশিরভাগ হলো রস আলাদা পার্টিরা এলো বেশি ব্যবহার করে, খাওয়াই নেওয়ারাও আছে, কিন্তু রস হলো বেশি ব্যবহার করে। বর্তমানে আমরা কুশালের পাতা ভেঙে দিতেছি। কুশাল বছর বছর আমাকে ভালো ফলন হয়। ঈশ্বর দিস হলো কুশাল, রং বেলাসি, তারপরে মিষ্টি দানা, সাদাটা, আল্লাহ গেলে খুব ভালো হয়েছে। কৃষি অফিস থেকে আমাদের যথেষ্ট সহযোগিতা করে, এমনকি তারা দেখতে পারা হয়। টাঙ্গাইলে এবছর 450 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য আমরা উন্নত মানের যে জাতগুলো আছে আমাদের ঈশ্বরদীর থেকে, সেই জাতগুলো ইকো গবেষণা ইনস্টিটিউট, তার মধ্যে আমরা কিছু কিছু চারা তাদেরকে বিনামূল্যে আমরা বিতরণ করি। এবং পাশাপাশি বছর একটা নির্দিষ্ট সময়ে এই সমস্ত কৃষকদেরকে এবং মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসার আছে, তাদেরকে আমরা ঈশ্বর গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আমরা কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করি, যাতে করে আখ চাষ করে তারা যাতে আধুনিক যে প্রযুক্তিগুলো আছে সেগুলো তারা ব্যবহার করতে পারে এবং সে আলোকে তার উৎপাদনটা আরও বেশি তারা এখান থেকে পেতে পারে। আখ চাষের পাশাপাশি টাঙ্গাইলে দ্রুতই চিনিকল প্রতিষ্ঠিত হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় কৃষকদের। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 61,800 ছাড়িয়েছে প্রাণহানি। আল জাজিরা সাংবাদিক হত্যার প্রতিবেদনে ইসরায়েল, যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে কঠিন পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটিতেই মৃত্যু হয় 61 জনের। মানবিক সহায়তা নিতে গিয়ে 37 এবং ক্ষুধা অপুষ্টিতে মারা যায় 8 জন। যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত অনাহারের মৃত্যু হয়েছে 235 জনের। গাজায় সাংবাদিক হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। সম্প্রতি মারা যাওয়া আনাস আল শরীফ সহ নিহত সকল সাংবাদিকের স্মরণে প্রতিবাদ মিছিল, সমাবেশ ও র্যালি হয়েছে ইসরায়েল, যুক্তরাজ্য, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে। এদিকে ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত বিষয়ক আলোচনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর তিনি এ কথা বলেন। অন্যদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিন রাজি না হলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কায় আসন্ন শীর্ষ বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা আনাদোলু। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ লাম্পেদুসার উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 26 জন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন আরও 12 জন। 100 যাত্রী নিয়ে বুধবার লাম্পেদুসার কাছে নৌকা ডুবির এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR। এর মধ্যে 4 নারী সহ আরও 60 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছিল এখনকার মতো সংবাদ। শেষ করব তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিপদসীমার 18 সেন্টিমিটার উপরে তিস্তার প্রবাহ। পানিবন্দী 10 সহস্রাধিক পরিবার। পদ্মায় পানি বেড়ে রাজশাহীর নিম্নাঞ্চল প্লাবিত। উদ্ধার হচ্ছে ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর। আগের অবস্থানে ফেরানোর উদ্যোগ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রিট। পাম তেলের দাম কমলেও খুচরা পর্যায়ে প্রভাব নেই। ভোজ্য তেলের বাজার স্থিতিশীল করতে উৎপাদন বাড়ানোর তাগিদ কৃষি গবেষকদের। এবং নিষ্ক্রিয় হজ এজেন্সিগুলোকে বাদ দিচ্ছে সরকার। আগামী বছর থেকে বিমান ভাড়া আরও কমানো হবে, জানালেন ধর্ম উপদেষ্টা।
সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।